সূত্র কি ছিল? এল সমান সমান এল নট রুট ওভার 1 মাইনাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার। যেখানে এল ছিল কি বলো? গতিশীল অবস্থায় দৈর্ঘ্য, বা এটা হলো আপেক্ষিক দৈর্ঘ্য, তাই না? এটা হলো আপেক্ষিক দৈর্ঘ্য, যেটা কিনা তোমার মনে হয়। আর এল নট কি ছিল? প্রকৃত দৈর্ঘ্য না? নিশ্চল অবস্থায় দৈর্ঘ্য বা প্রকৃত দৈর্ঘ্য। ভি ছিল আলোর বেগ, ও সরি, সি ছিল আলোর বেগ, আর ভি ছিল বস্তুর বেগ। বস্তুর বেগ। আচ্ছা, একটা কথা লিখে দিয়েছিলাম, যেই বরাবর বেগ সেই বরাবর দৈর্ঘ্য সংকোচন। কথাটা খুবই গুরুত্বপূর্ণ কথা। যে বরাবর বেগ সেই বরাবর দৈর্ঘ্য সংকোচন। যেই বরাবর বেগ সেই বরাবর দৈর্ঘ্য সংকোচন। কথাটা কিন্তু গুরুত্বপূর্ণ কথা, অতীব গুরুত্বপূর্ণ কথা। আচ্ছা, লেখো একটা কোশ্চেন লেখো। কোশ্চেন লেখো। একটি অতি দ্রুতগতি সম্পন্ন কাওয়াসাকি বাইক কাওয়াসাকি বাইক 0.6 সি বেগে তোমার পাশ দিয়ে চলে গেল। পাশ দিয়ে চলে গেল। পাশ দিয়ে চলে গেলে, এটা লেখো, পাশ দিয়ে চলে গেলে বাইকটিকে তোমার 5 মিটার দৈর্ঘ্যের মনে হলো। বাইকটির প্রকৃত দৈর্ঘ্য কত? বাইকটির প্রকৃত দৈর্ঘ্য কত? 0.6 সি মানে হলো আলোর বেগের 0.6 সি গুণ। সি হলো আলোর বেগ। তাহলে কি বলা আছে? একটি অতি দ্রুত গতিসম্পন্ন কাওয়াসাকি বাইক 0.6 সি বেগে তোমার পাশ দিয়ে চলে গেল। বাইকটিকে তোমার 5 মিটার দৈর্ঘ্যের মনে হলো। এভাবে থাকবে, বাইকটির দৈর্ঘ্য কত? প্রকৃত না বলে বলবে বাইকটির দৈর্ঘ্য কত। আচ্ছা, প্রকৃত বলে দিলে তো সহজ হয়ে যায়। বাইকটির দৈর্ঘ্য কত? তাহলে লিখবা যে আমরা জানি এল সমান সমান এল নট রুট ওভার 1 মাইনাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার। দেখি বলো তো, এখানে তোমাকে কিসের মান দেওয়া আছে? এল এর মান দেওয়া আছে না এল নটের মান দেওয়া আছে? এল এর মান দেওয়া নাই, কারণ এটা তোমার মনে হয়েছে এটা তোমার আপেক্ষিক। আর বের করতে হবে প্রকৃতটা। তার মানে আমাদের এল নট বের করতে হবে। তাহলে এল নট সমান সমান কী হবে? এল ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার। এল এর মান কত? এল এর মান হলো 5 রুট ওভার 1 মাইনাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার। একটু খেয়াল করো, দেখো বি স্কোয়ার বাই সি স্কোয়ার, এখানে একটু খেয়াল করো তো। ভি স্কোয়ার যেটা আছে
এই ভি এর মান সেটা হলো 0.6 সি, তার উপরে স্কোয়ার, তার মানে কি 0.6-এর উপরেও স্কোয়ার আবার সি এর উপরেও স্কোয়ার না? কথা কি বুঝছো কিনা? ভি এর জায়গায় তুমি বসাই দিলা 0.6 সি, তাহলে স্কোয়ারটা কিন্তু এটার উপরেও আছে আবার সি এর উপরেও আছে, নিচেও কিন্তু সি স্কোয়ার, তাহলে এই সি স্কোয়ার আর এই সি স্কোয়ার কেটে যায় না, থাকে শুধুমাত্র 0.6। তাহলে 1 মাইনাস এই যে ভি স্কোয়ার বাই সি স্কোয়ার, এটার পরিবর্তে তুমি লিখতে পারবা এই যে 0.6 এটার উপরে স্কোয়ার। আচ্ছা কত আসে? অবশ্যই বেশি আসবে, 5-এর থেকে অবশ্যই বেশি আসবে, কারণ প্রকৃত দৈর্ঘ্য কিন্তু বেশি হয়। যখনই গতিশীল থাকে আস্তে আস্তে কি হয়, কমে যায়। তোমার দেখে মনে হয় কম হচ্ছে এরকম। কত আসে? এটার আবার অ্যাজাম্পশন মারবে কি আপনি? এটা তো চলকিত নাই। কত আসে তাড়াতাড়ি ক্যালকুলেশন করতে এতক্ষণ লাগাইলে? এই ছোট ক্যালকুলেশন যদি করতে যদি তুমি 3 মিনিট লাগাও তাহলে পরীক্ষায় কী হবে? 6.25 মিটার। মিটার। দেখো 6.25 মিটার, ঠিক আছে না? তুমি দেখে বুঝবা কীভাবে ঠিক আছে? প্রকৃত দৈর্ঘ্য অলওয়েজ বেশি আসবে আপেক্ষিক দৈর্ঘ্য থেকে। লেখো নেক্সট কোশ্চেন। এই কোশ্চেনটা সিকিউ এ সবচেয়ে বেশিবার আসা কোশ্চেন, দৈর্ঘ্য সংকোচন থেকে সিকিউ এ সবচেয়ে বেশিবার আসা কোশ্চেন। তোমার হচ্ছে বোর্ডেও আসছে অনেকবার, ইভেন বুয়েটেও আসছে। দেখো পেন গ্রহের একটি নভোযান পেন গ্রহের একটি নভোযান 0.6 সি গতিতে 0.6 সি গতিতে, এটা হলো মাঠের খেলোয়াড়দের পরিমাপ অনুযায়ী, মাঠের খেলোয়াড়দের পরিমাপ অনুযায়ী। হ্যাঁ লিখবা, মাঠের খেলোয়াড়দের পরিমাপ অনুযায়ী। আমাদের কলেজের নাম দিলাম, বুঝছো? এএসসি কলেজ মাঠের দৈর্ঘ্য বরাবর অতিক্রম করে, দৈর্ঘ্য বরাবর অতিক্রম করে। এএসসি কলেজের দৈর্ঘ্য বরাবর, কলেজ মাঠের দৈর্ঘ্য বরাবর অতিক্রম করে। ফুটবল মাঠটি 110 মিটার লম্বা ও 50 মিটার প্রশস্ত। ফুটবল মাঠটি 110 মিটার লম্বা ও 50 মিটার প্রশস্ত। 110 মিটার লম্বা ও 50 মিটার প্রশস্ত। নভোযানের ভিন্ন গ্রহবাসীর পরিমাপ অনুযায়ী প্রশস্ত। আচ্ছা এটা গ ঘ হিসেবে লেখো তো। প্রথম কোশ্চেন,
নবযানের ভিন্ন গ্রহবাসীর পরিমাপ অনুযায়ী ক্ষেত্রফল কত? ক্ষেত্রফল কত? 2 নাম্বার, প্রকৃত ক্ষেত্রফলের সাথে আপেক্ষিক ক্ষেত্রফলের পার্থক্য কত? ক্ষেত্রফলের সাথে নবযানের ভিন্ন গ্রহবাসীর পরিমাপকৃত ক্ষেত্রফলের পার্থক্য কত? সে পরিমাপকৃত ক্ষেত্রফলের পার্থক্য কত? পার্থক্য কত? তাহলে দেখো কি দেওয়া আছে, ভিন্ন গ্রহের একটি নবযান 0.6 সি গতিতে, এটা হলো মাঠের খেলোয়াড়দের পরিমাপ অনুযায়ী এইচসি কলেজ মাঠের দৈর্ঘ্য বরাবর অতিক্রম করে। ফুটবল মাঠটি 110 মিটার লম্বা ও 50 মিটার প্রশস্ত। আচ্ছা, এই যে তোমার 110 মিটার লম্বা এবং 50 মিটার প্রশস্ত, কথা হচ্ছে এই দৈর্ঘ্য এবং এই প্রস্থটা, এটা কি আপেক্ষিক দৈর্ঘ্য প্রস্থ নাকি প্রকৃত দৈর্ঘ্য প্রস্থ? আসলটা না এটা। কেন আসলটা? ফুটবল মাঠে যারা খেলোয়াড় এরাই হচ্ছে পরিমাপ করছে। তাহলে ফুটবল মাঠে যারা খেলোয়াড়, ওরা কি ফুটবল মাঠে আছে, ওরা যেটা পরিমাপ করবে এটা কি প্রকৃত হবে নাকি হচ্ছে আপেক্ষিক হবে? ওদের তো প্রকৃত হবে। আর এখন ধরো বিমানের উপর দিয়ে কেউ যাচ্ছে, তাহলে সে কম বেশি দেখতে পারে, তাই কি না? ও গতিশীল, ওইখান থেকে ও যেটা দেখবে সেটা হলো আপেক্ষিক, তাই কি না? প্রথমটা, নবযানের ভিন্ন গ্রহবাসীর পরিমাপ অনুযায়ী ক্ষেত্রফল। এই যে নবযানের ভিন্ন গ্রহবাসী একটা নবযানে ছিল, তো সেই নবযান থেকে অবশ্যই কি দৈর্ঘ্য এবং প্রস্থকে আলাদা দেখতে পারে, দৈর্ঘ্য প্রস্থকে আলাদা দেখতে পারে। তো সেই অনুযায়ী ক্ষেত্রফলটা কত হবে, বুঝছো? তাহলে আসো প্রথমটাই, নবযানের ভিন্ন গ্রহবাসীর পরিমাপ অনুযায়ী মাঠের দৈর্ঘ্য। পরিমাপ অনুযায়ী মাঠের দৈর্ঘ্য। আচ্ছা দেখো, বলা আছে দৈর্ঘ্য বরাবর অতিক্রম করে। এই যে নবযানটা, এটা হলো মাঠের দৈর্ঘ্য বরাবর অতিক্রম করে। তাহলে ওই যে ভিন গ্রহ থেকে তোমার ধরো এই যে নবযানটা ছিল, ভিন গ্রহের নবযান ছিল, সেই নবযানের ভিতরে যারা ভিন গ্রহবাসী আছে তারা কি দেখবে? শুধুমাত্র দৈর্ঘ্য সংকোচনটাই দেখবে। কারণ এই যে নবযানটা সেটা এই যে ফুটবল মাঠের দৈর্ঘ্য বরাবর অতিক্রম করতেছিল, তার মানে সংকোচন যদি দেখে, কি সংকোচন দেখবে? ও দৈর্ঘ্য সংকোচন দেখবে। যেই বরাবর বেগ সেই বরাবর সংকোচন, বলছিলাম দৈর্ঘ্য সংকোচন। তাহলে এখানে মাঠের দৈর্ঘ্য বরাবর বেগ, তাহলে সংকোচনটা কোনটা দেখবে? ও দৈর্ঘ্যটাই সংকোচন দেখবে, ফুটবল মাঠের দৈর্ঘ্য সংকোচন দেখবে। প্রস্থ সংকোচন কি দেখবে? প্রস্থও কিন্তু আছে, প্রস্থ সংকোচনও দেখবে না, কারণ প্রস্থ বরাবর তো যায় নাই, গেছে দৈর্ঘ্য বরাবর, তাহলে ও দেখবে দৈর্ঘ্য সংকোচন। যদি প্রস্থ বরাবর যাইতো তাহলে প্রস্থ সংকোচনই দেখতো, তখন আর দৈর্ঘ্য সংকোচন দেখতো না। কথা ক্লিয়ার? যেই বরাবর বেগ সেই বরাবর দৈর্ঘ্য সংকোচন। তাহলে নবযানের ভিন্ন গ্রহবাসীর পরিমাপ অনুযায়ী মাঠের দৈর্ঘ্য এল সমান সমান এল নট রুট ওভার 1 মাইনাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার। তাহলে এল নটের মান কত? 110 মিটার, রুট ওভার 1 মাইনাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার। তাহলে এটা কত আসবে? 0.6, এটার উপরে স্কোয়ার। কত আসে দৈর্ঘ্য?
110 মিটার ছিল। ও হ্যাঁ 110 মিটার ছিল, এটা কিন্তু 110 মিটার ছিল, 110 মিটার। কত আসে দেখো, অবশ্যই কম আসবে, 88 মিটার। প্রস্থ কত হবে দেখি বলো, প্রস্থ কত হবে? প্রস্থ কিন্তু এটাই হবে, প্রস্থ হবে 50 মিটার, প্রস্থ 50 মিটার। অতএব ক্ষেত্রফল সমান সমান 88 গুণ 50, দৈর্ঘ্য গুণ প্রস্থ। দৈর্ঘ্য কিন্তু চেঞ্জ হয়ে গেছে দেখো, কারণ লেন্থ কন্ট্রাকশনের কারণে এই যে তোমার যারা ভিন্ন গ্রহবাসী ওরা কম দেখবে, 88 দেখবে, প্রস্থ 85 থাকবে। তাহলে কত হয়? 4400 মিটার স্কোয়ার, 4400 মিটার স্কোয়ার। তাহলে এটা হলো প্রথমটার অ্যান্সার। নবযানের ভিন্ন গ্রহবাসীর পরিমাপ অনুযায়ী ক্ষেত্রফল হবে 4400 মিটার স্কোয়ার। এবার বলা হচ্ছে প্রকৃত ক্ষেত্রফলের সাথে নবযানের ভিন্ন গ্রহবাসীর পরিমাপকৃত ক্ষেত্রফলের পার্থক্য কত? প্রকৃত ক্ষেত্রফল কত হবে? এই যে 110 গুণ 50, এটা কি প্রকৃত ক্ষেত্রফল হবে না? যে মাঠের প্রকৃত দৈর্ঘ্য 110, এটা ছিল তোমার হচ্ছে আপেক্ষিক দৈর্ঘ্য 88, যেটা সেটা উপর থেকে দেখছে। এই ছোট, এগুলো কিন্তু অঙ্ক ছোট, বাট একটু বুঝলেই হয়ে যাবে, অঙ্ক খুবই ছোট। হ্যাঁ, এগুলো ঘ নাম্বারে আসে, গ ঘ। ছোট না, একেবারেই ছোট। তাহলে পরেরটা 2 নাম্বারটা, মাঠের প্রকৃত ক্ষেত্রফল। মাঠের প্রকৃত ক্ষেত্রফল 110 গুণ 50 এত মিটার স্কোয়ার। তাহলে কত আসে? 5500, 5500 মিটার স্কোয়ার, 5500 মিটার স্কোয়ার। পার্থক্য, অতএব পার্থক্য তোমরা লিখে নিতে পারো যে মাঠের প্রকৃত ক্ষেত্রফলের সাথে এ হাবিজাবি তোমরা লিখে নিবা, যখন পরীক্ষা থাকবে তখন লিখবা। পার্থক্য 5500 মাইনাস 4400 এত মিটার স্কোয়ার। টেনে টেনে বড় করা যায় যেভাবে, ওটা করবা। 1100 মিটার স্কোয়ার। গ নাম্বারে যদি আপেক্ষিক ক্ষেত্রফল বের করো, না না ঘ নাম্বার বের করা লাগবে না। আসলে হয় কি, আমি তোমাকে বলি, আমি গ নাম্বারে ক্ষেত্রফল বের করতে বলছি, গ নাম্বারে আসলে ক্ষেত্রফল বের করতে বলে না। গ নাম্বারে জাস্ট বলে যে নবযানের ভিন্ন গ্রহবাসীর পরিমাপ অনুযায়ী মাঠের দৈর্ঘ্য কত হবে। ঘ নাম্বারে গিয়ে বলে যে ক্ষেত্রফলের সাথে প্রকৃত ক্ষেত্রফলের পার্থক্য কত। বুঝছো এগুলো বিষয়। গ নাম্বারে জাস্ট দৈর্ঘ্যটাই নির্ণয় করতে বলে। ছোট না, অঙ্ক কিন্তু খুবই ছোট, জাস্ট বুঝলেই হয়ে যাবে। এই জন্যই বলছিলাম যে এই অধ্যায় থেকে অ্যান্সার করা খুব সহজ। দেখো এই যে এই সূত্রগুলো যে আমরা লিখছি না, এই সূত্রগুলো কিন্তু গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন আর লরেন্স ট্রান্সফরমেশন থেকে আসছে। গ্যালিলিয়ান ট্রান্সফরমেশনের এটাকে বলে রিভার্স গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন, ওটাই হলো লরেন্স ট্রান্সফরমেশন। ওগুলো থেকে আসছে, বাট ওগুলোতে তোমরা হাত দিবা না। গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন, লরেন্স ট্রান্সফরমেশন জাস্ট মনে রাখবা যে লরেন্স ট্রান্সফরমেশন কাকে বলে, বুঝছো? লরেন্স রূপান্তর কাকে বলে, এটা ক নাম্বারে আসে। লরেন্স রূপান্তর কাকে বলে এটা পড়তে গেলে এই সবগুলো কিন্তু ভুলে যাবা। ওই জিনিসগুলো খুব ভেজাইলে জিনিস, তো মনে রাখা লাগবে না, ওগুলো ছাড়াই সব হবে। জাস্ট মনে রাখবা লরেন্স রূপান্তর কাকে বলে, এটা ক নাম্বারে আসে। হ্যাঁ, বুঝলাম না এই অধ্যায় ইন্টিগ্রেশন, এই অধ্যায়ে ইন্টিগ্রেশন, ওটাই হচ্ছে গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন আর লরেন্স ট্রান্সফরমেশন থেকে আসছে। লাগবে না, লাগবে না, ওগুলো লাগবে না। ওই জন্য বললাম যে গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন আর লরেন্স ট্রান্সফরমেশন কিছুই লাগবে না, বুঝছো?
ঠিক আছে, লেখো অঙ্ক তোলো। 1 মিটার দৈর্ঘ্যের একটি স্কেল, 1 মিটার দৈর্ঘ্যের একটি স্কেল, এই অঙ্কটা ডিইউ রিটেনে দিছিল একবার এবং এমসিকিউ আসে। 1 মিটার দৈর্ঘ্যের একটি স্কেল তার প্রস্থ বরাবর, 1 মিটার দৈর্ঘ্যের একটি স্কেল তার প্রস্থ বরাবর 0.95 সি বেগে চলমান হলে, 0.95 সি বেগে চলমান হলে এর পরিমিত দৈর্ঘ্য কত? করো, কত আসে? তোমাকে যে দৈর্ঘ্যটা দেওয়া আছে এটা কি প্রকৃত দৈর্ঘ্য না আপেক্ষিক দৈর্ঘ্য? প্রকৃত দৈর্ঘ্য দেওয়া আছে। তাহলে পরিমিত দৈর্ঘ্য কত হবে? কত হবে? আমি বলছি পরিমিত দৈর্ঘ্য কত হবে বলো। 1। কার কার কত কত মনে হয় বলো? 1 মিটার? 1-এর কম হবে। করো তাহলে, করো, যার যেটা মনে হয় করো। এই কত আসে তোমাদের? কত আসে? কত আসে? 1। 1-এর কম কার মনে হয় আর 1 মনে হয় কার? 1-এর কম মনে হয়, কারণ ওই যে সূত্র বসা বা L = L নট √1 - v²/c²। এটা হবে 1 মিটার। কোশ্চেনটা দিচ্ছে ডিইউ রিটেনে, কিছুই করা লাগবে না, জাস্ট 1 মিটার দিলেই আড়াই পাওয়া যাবে। 1 লিখলেই আড়াই। দেখো বলছে 1 মিটার দৈর্ঘ্যের একটি স্কেল তার প্রস্থ বরাবর, আমি বলছি যেই বরাবর বেগ সেই বরাবর সংকোচন, তাহলে প্রস্থ বরাবর গেছে, প্রস্থ সংকোচন হবে। প্রস্থ তোর মান তো দেওয়াই নাই, প্রস্থের মান তো দেওয়াই নাই, দেওয়া আছে দৈর্ঘ্য। এটা এমসিকিউ আসে, অধিকাংশই ভুল, কারণ এই যে সংকোচন করে যত আসবে প্রবলি 0.91 বা সামথিং আছে, 0.31 আসে অ্যান্সার, বুঝছো? ওইটা প্রথম অপশনই দেওয়া থাকবে। সবাই মনে করো দেখে খুশি, ওটা অ্যান্সার দেখায় দিয়ে চলে আসবে, পরে দেখবে যে প্রস্থ বরাবর বলছে, তুমি দেখবা যে কোন বরাবর যাচ্ছে। ক্লিয়ার? আচ্ছা দেখো, একটি মিটার স্কেলকে তার দৈর্ঘ্য বরাবর, একটি মিটার স্কেলকে তার দৈর্ঘ্য বরাবর মহাশূন্যে, একটি মিটার স্কেলকে তার দৈর্ঘ্য বরাবর মহাশূন্যে 2.6 × 10⁸ মিটার/সেকেন্ড বেগে নিক্ষেপ করা হলে, মহাশূন্যে 2.6 × 10⁸ মিটার/সেকেন্ড বেগে, 2.6 × 10⁸ মিটার/সেকেন্ড বেগে নিক্ষেপ করা হলে এর দৈর্ঘ্য কত হবে? (2.6 × 10⁸ মিটার/সেকেন্ড বেগে নিক্ষেপ করা হলে এর দৈর্ঘ্য কত হবে? এটা তো পারা উচিত, করো।
0.49 মিটার বসাও। এই যে 1 মিটার দেওয়া আছে, এটা কি আমাকে বলো এটা হলো আপেক্ষিক দৈর্ঘ্য না প্রকৃত দৈর্ঘ্য? প্রকৃত দৈর্ঘ্য না? ওকে বলে দেওয়া আছে 1 মিটার স্কেলকে, তার মানে 1 মিটার হলো তার প্রকৃত দৈর্ঘ্য। 1 মিটার হলো তার প্রকৃত দৈর্ঘ্য। তাহলে L সমান L নট √1 - v² / c²। L নটের মান 1, জাস্ট মান বসাই দিলেই কিন্তু কি হয়ে যায়, এ তোমরা পারছো? হ্যাঁ, L সমান L নট √1 - v² / c²। এগুলো কিন্তু অনেক সহজ অঙ্ক। L সমান L নটের মান হলো 1, √1 - v এর মান কত? 2.6 × 10⁸, তাই না? এটার উপর স্কয়ার / 3 × 10⁸, এটার উপর স্কয়ার। 1 মিটার স্কেল মানে কি? 1 মিটার স্কেল। 1 মিটার স্কেলের ইয়ে কত? লেন্থ কত? মিটার স্কেলের লেন্থ 12 মিটার। 1 মিটার স্কেল, 1 মিটার স্কেলের দৈর্ঘ্য কত হয়? 1 মিটার। আচ্ছা, যে এটা একটা ভালো অঙ্ক নাও, চলো দেখি। দেখো, একটি রকেট 0.6 c বেগে, একটি রকেট 0.6 c বেগে একটি 50 মিটার ব্যাসার্ধের, একটি রকেট 0.6 c বেগে একটি 50 মিটার ব্যাসার্ধের বৃত্তাকার মাঠের উপর দিয়ে গতিশীল। 0.6 c বেগে একটি 50 মিটার ব্যাসার্ধের বৃত্তাকার মাঠের উপর দিয়ে গতিশীল। সেই রকেট আরোহী কত ক্ষেত্রফল অনুভব করবে? একটি বৃত্তাকার মাঠের উপর দিয়ে গতিশীল, 50 মিটার ব্যাসার্ধের বৃত্তাকার মাঠের উপর দিয়ে গতিশীল। সেই রকেট আরোহী কত ক্ষেত্রফল অনুভব করবে? সেই রকেট আরোহী কত ক্ষেত্রফল অনুভব করবে? পারবা নাকি? সেই রকেট আরোহী কত ক্ষেত্রফল অনুভব করবে? হ্যাঁ, পরেরটা কি করবা? অনুভব করবে। তোমার মেইনটা তো বের করতে বলে নাই। দেখো, ধরো এইটা হলো একটা বৃত্তাকার মাঠ, তো এইটা হলো এর ব্যাসার্ধ। তো ধরো এই ব্যাসার্ধ বরাবর রকেট যাচ্ছে। ব্যাসার্ধ কিন্তু এইটাও আবার এটাও ব্যাসার্ধ। তাহলে যে কোনো একদিকে রকেট যাইতে পারবে, কথা বুঝছো কিনা? রকেট অ্যাট এ টাইম কি দুই দিকে যাইতে পারবে? যাইতে পারবে না, যে কোনো একদিকে যাবে। আচ্ছা, তাহলে ধরে নিলাম রকেট এই বরাবর গেল। যদি রকেট এই বরাবর যায়, তাহলে এই ব্যাসার্ধটাও কি করবে? সংকুচিত অবস্থায় দেখবে না? এই ব্যাসার্ধটা কি ও সংকোচন দেখবে? কথা ক্লিয়ার কিনা? যদি এই ব্যাসার্ধ বরাবর যায়, তখন এটাও সংকুচিত অবস্থায় দেখবে, তখন এটা কিন্তু সংকুচিত অবস্থায় দেখবে না, তখন এটা এরকমই থাকবে। এই ব্যাসার্ধই থাকবে, এই ব্যাসার্ধটা সংকুচিত অবস্থায় থাকবে। অর্থাৎ ও কেমন দেখবে? যেহেতু সংকুচিত অবস্থায় এটা ছোট হয়ে যাবে, ও দেখবে এমন, ফুটবল মাঠটাকে এমন দেখবে। এটা হলো ব্যাসার্ধ, এই যে এইটা সংকুচিত হয়ে ও এটা সংকুচিত অবস্থায় দেখবে, ডিমের মতো দেখবে ও। কথা কি বুঝছো? আচ্ছা, ডিমের মতো কোন কণিক ডিমের মতো হয়? উপবৃত্ত, অধিবৃত্ত না কোনটা? উপবৃত্ত না? উপবৃত্তের এ আর বি আলাদা হয় না? এ এবং বি কিন্তু আলাদা হয়। তাহলে ব্যাসার্ধ বরাবর যদি যায়, তাহলে দৈর্ঘ্য সংকোচনে কত আসে সেটা আগে নির্ণয় করো। ব্যাসার্ধ বরাবর গেলে আপেক্ষিক ব্যাসার্ধ কত আসে? বোঝাই যাচ্ছে আপেক্ষিক ব্যাসার্ধ কত আসবে। L সমান L নট √1 - v² / c²। তাহলে L নটের মান হলো 50,
√1 মাইনাস 0.6 এটার উপরে স্কোয়ার, তার মানে আসবে দেখো 40 মিটার আসবে এটা, বুঝছো? তার মানে এটা আগে ছিল 50, ও পরে গিয়ে এটা 50 ছিল, এটাও 50 ছিল। যখন এই যে রকেট আরোহী এই 50-এর উপর দিয়ে যাবে, ও এটাকে দেখবে 40, এটাকেও 40 দেখবে, ছোট দেখবে। এটাকে কি ও 40 দেখবে না, কারণ ও গেছে একটা ব্যাসার্ধ বরাবর, এটাকে কিন্তু ও 50-ই দেখবে। তাহলে এটা হলো এ এর মান, এটা হলো বি এর মান। তুমি এই পর্যন্ত লিখবা, আগে 40 মিটার লিখবা। অতএব ক্ষেত্রফল উপবৃত্তের ক্ষেত্রফল নির্ণয় সূত্র কি? ইন্টিগ্রেশন করানোর সময় বলে দিছিলাম, পাই এবি। উপবৃত্তের ক্ষেত্রফল নির্ণয় সূত্র হলো পাই এবি। ভালো অঙ্ক, এই জন্যই বলছিলাম। 40 আর এটা হলো 50, 2000 পাই। এখানে ভুল করবে সবাই, কি জানো? সবাই করবে কি, পাই আর স্কোয়ার বসাই দিবে, পাই ইন্টু 40 স্কোয়ার 1600 পাই, সবাই ওটা বসাই দিবে, 2000 পাই। আর সমস্যা হলো এই যে তোমাদের করালাম, এই অঙ্কটাই যদি পরীক্ষাতে দেয়, অধিকাংশ জন কিন্তু ভুল করবে। যাদের কনফিডেন্স নাই, ধরে যে আমি তোমাদের করালাম না, তোমাদের কারোর ভিতরে যদি কনফিডেন্স না থাকে, তখন তোমরা কি করবা, ওই অন্যজন বললে 16, কারণ সবাই তো 1600 এটা বের করবে, 1600 পাই মিটার স্কোয়ার বের করবে, অর্থাৎ পাই আর স্কোয়ার দিয়ে করবে। ওদের কথা শুনে তোমরাও করবা, যে সবাই তো ভুল করতে পারে না। এই জন্য প্রপার কনফিডেন্স থাকা লাগবে। বুঝছো এটা? লেন্থ কন্ট্রাকশনের প্রবাবলি এটাই সবচেয়ে কঠিন অঙ্ক করালাম। এটা তার মানে লেন্থ কন্ট্রাকশন কত সহজ, বুঝছো? মানে 2-1 লাইন লিখে অ্যান্সার, এত সহজ। এটাই হলো সবচেয়ে কঠিন মনে হয়েছিল, মানে একটু বোঝার মতো। লেখো কাল দীর্ঘায়ন, টপিকের নাম দাও কাল দীর্ঘায়ন। কাল দীর্ঘায়ন বা টাইম ডাইলেশন। কাল দীর্ঘায়ন, কাল দীর্ঘায়ন, এটার ইংলিশ হলো টাইম ডাইলেশন। কাল দীর্ঘায়ন বা টাইম ডাইলেশন। এটাই কিন্তু ওই যে যমজ কুটাভাস বা টয়েন প্যারাডক্স, এই টাইম ডাইলেশন থেকেই আসে। টয়েন প্যারাডক্স বা বাংলায় কি বলা হয়, যমজ কুটাভাস। টয়েন প্যারাডক্স, যমজ কুটাভাস, যমজ কুটাভাস বা টয়েন প্যারাডক্স। হ্যাঁ বলতেছি, যমজ মানে কি, ধরো দুইটা যমজ ভাই একই সাথে জন্মগ্রহণ করছে, বোঝা যাচ্ছে, তার কারণেই তো যমজ। আচ্ছা, এখন হইল কি, ওদের যখন 20 বছর বয়স, একটা ভাইকে তোমার মহাশূন্য যানে পাঠায় দেওয়া হলো, মহাকাশ ভ্রমণে পাঠায় দেওয়া হলো। আর একটা ভাই থাকলো, পৃথিবীতে থাকলো। তো 30 বছর পর দেখা গেল, 30 বছর পর ও ফিরে আসলো, মহাকাশ যান থেকে ও ফিরে আসলো, মহাকাশ ভ্রমণ করে ফিরে আসলো। ফিরে আসার পর ও দেখলো এই যে তোমার যে বয়স আছে, তোমার এই যে এর বয়সটা আছে, ওর ভাইয়ের যে বয়স ছিল, ওর ভাইয়ের বয়স ঠিকই 50 হয়ে গেছে। 30 বছর পর 50 হওয়ার কথা না, যে পৃথিবীতে ছিল। আগে ছিল 20, 30 বছর হয়ে গেছে, এর বয়স হয়ে গেছে 50। বাট তোমার এই যে কিনা মহাকাশ ভ্রমণ করে আসলো, এর বয়স হয়ে গেছে 30 বছর। তার মানে ধরো ও 50 বছর, ও প্রায় বুড়া হয়ে গেছে, আর ও এখনো যুবক। 30 বছর বা 25 বছর ও এখনো যুবক আছে।
তো এই যে এই গল্প, এটাকে বলা হচ্ছে টয়েন প্যারাডক্স বা যমজ পূর্বাভাস। এখানে কি হয়েছে, এখানে জাস্ট সময়ের আপেক্ষিকতা দেখাই দিছে। সময়ের আপেক্ষিকতা দেখো, সময়ের আপেক্ষিকতা বলতে কি বোঝানো হচ্ছে, ধরো এখানে একটা লোক ও দাঁড়ায় আছে, আচ্ছা ও ধরো চা খাচ্ছে, এটা দেখো এ দাঁড়ায় আছে, একটা গাড়ি চলতেছে, এখন গাড়িটা আলোর বেগে চলতেছে, আলোর বেগের কাছাকাছি, সি এর কাছাকাছি, আলোর বেগের কাছাকাছি বেগে এই গাড়িটা চলতেছে, বুঝছো? এখন এই গাড়ির ভিতরে ড্রাইভারটা চা খাচ্ছে, তো এই গাড়ির ভিতরে ড্রাইভার যে আছে ও কিছু বুঝবে না, কিন্তু ও চা খাচ্ছে। এখন ধরো ওর চা খাইতে 5 মিনিট সময় লাগছে, ওর ঘড়ির কাঁটাতেও 5 মিনিটই দেখবে। ধরো এখানে ওর কাছে একটা ঘড়ি ছিল, ড্রাইভারের হাতে একটা ঘড়ি ছিল, ও চা খাচ্ছে, চা খাইতে খাইতে ওর মনে হবে যে না আমি তো 5 মিনিটই অতিবাহিত করছি, ওটা ওর কাছে এটা মনে হবে, কথা বুঝছো? এটা ওর কাছে মনে হবে। কিন্তু বাইরে থেকে যে দেখতেছে ও দেখবে মনে করো ওই লোকটা চা খাচ্ছে আস্তে আস্তে, মনে হয় সব কিছু স্লো হয়ে গেছে, স্লো মোশনে চা খাচ্ছে, এরকম একটা ওর মনে হবে। ও এই যে বাইরে যে আছে এর ঘড়ির কাঁটাতে ও দেখবে প্রায় 15 থেকে 20 মিনিট হয়ে গেছে, ওর চা খাইতে 15 থেকে 20 মিনিট লাগছে, এটা বাইরে যে আছে পর্যবেক্ষক সে দেখবে। কিন্তু যে কাঠামোতে আছে ও কিন্তু ঠিকই দেখবে, ও দেখবে যে না আমার তো 5 মিনিট সময় লাগলো, ও ওটা বুঝতে পারবে না। বাট বাইরে যে আছে সে দেখবে যে মনে করো সব কিছু আস্তে আস্তে স্লো হয়ে গেছে, এই যে তোমার হচ্ছে ও যে চা খাচ্ছে, চায়ের ধরো খাইতে যে সময়টা, এই সময়টা মোটামুটি অনেক বেশি লাগতেছে। তো দেখো বাইরে পর্যবেক্ষকের সাপেক্ষে যে কোনো একটা আলোর গতি সম্পন্ন বা আলোর গতির কাছাকাছি বেগ সম্পন্ন কোনো যানবাহন যদি এভাবে চলে, তাহলে এ কি দেখতেছে দেখো তো, সময় বেশি লাগতেছে, এটা দেখতেছে না? এটাকেই বলা হচ্ছে কাল দীর্ঘায়ন বা টাইম ডায়ালেশন। ও দেখতেছে এটা বেশি, বুঝছো কথা? এত কিছু তোমার মানে ধরো এত চিন্তা ভাবনা করে কিছু করা লাগবে না। চিন্তা ভাবনা করতে তুমি যদি চিন্তা ভাবনা করতে যাও পরীক্ষায়, তাহলে তুমি বাস খাবা, শিওর বাস খাবা। যদি বেশি চিন্তা ভাবনা করতে চাও যে এইভাবে তাহলে তুমি বাস খাবা। কয়েকটা জিনিস মনে রাখবা, তাইলেই হবে। দেখো এই যে লোকটা ছিল, এর কাঠামোতে ও যে সময়টা দেখছে সেটা কি প্রকৃত সময় না? এর কাঠামোতে সেটা হলো এর প্রকৃত সময়, বা এটাকে বলা হয় টি নট প্রকৃত সময়, বা তোমার হচ্ছে যে কিনা হচ্ছে কাঠামোতে আছে তার সাপেক্ষে সময়। কাঠামোতে ও নাই, গাড়ি হলো কাঠামো, গাড়ির ভিতরে কে আছে? ওই লোকটা আছে, ড্রাইভার আছে, তাহলে এটা হলো প্রকৃত সময় বা কাঠামোতে সময়। তাহলে টি নট হলো কাঠামোতে সময় বা প্রকৃত সময়। আর বাইরে যে আছে ও কি দেখতেছে? ও দেখতেছে চা খাচ্ছে না এমন একটা অবস্থা, স্লো মোশনে চা খাচ্ছে, সময়টা অনেক বেশি লাগতেছে, এরকম মনে হচ্ছে ওর। আসলেও কিন্তু তা না। এটা হচ্ছে কেন? এটা হচ্ছে বেগটা অনেক বেশি, এই কারণে গাড়ির বেগটা অনেক বেশি এই কারণে। তাহলে এই যে সময়টা দেখবে সেটা হলো টি, অর্থাৎ পর্যবেক্ষকের সাপেক্ষে সময়। টি হলো পর্যবেক্ষকের সাপেক্ষে সময় বা আপেক্ষিক সময়। ও যেটা দেখবে সেটা হলো আপেক্ষিক সময়। আপেক্ষিক সময় এটা একটু লিখে নাও, চিত্র না লেখা থাকলেও টি নট কি আর টি কি এটা একটু ভালোভাবে লিখে নাও।
তাহলে এইখান থেকে আমরা সূত্র লিখতে পারি একটা, সেটা হলো টি সমান সমান টি নট রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। টি সমান সমান টি নট ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। দেখো আগে ছিল এল সমান সমান এল নট রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার, আর এখানে হয়ে গেছে কি টি সমান সমান টি নট ডিভাইড বাই রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। একটু মিলায়ে দেখি যে আমাদের থিওরির সাথে এটা মিল আছে কিনা, একটু মিলায়ে দেখি। ভি হলো এই বস্তুর বেগ আর সি কি আলোর বেগ। দেখো টি নট কি পর্যবেক্ষকের সাপেক্ষে সময় না, টি নট হলো পর্যবেক্ষক না, যার পর্যবেক্ষক যে কাঠামোতে আছে তার সাপেক্ষে সময়, অর্থাৎ কাঠামোতে সময়। এই যে ড্রাইভারের সাপেক্ষে সময়, ড্রাইভার চা খাচ্ছে, ও কত দেখবে? ও দেখবে 5 মিনিট, ধরো সাপোজ ও 5 মিনিট দেখছে যে আমার চা খাইতে 5 মিনিট লাগছে। তো তুমি এই টিটা কি ছিল, বাইরে যে দাঁড়ায় আছে ও কত মিনিট দেখবে সেইটা। তাহলে তুমি 5 মিনিট বসায়ে এটা করবা, দেখো তো 1 মাইনাস ভি ডিভাইড বাই সি, এই ভি তো অবশ্যই কি সি এর থেকে কম হবে না, তার মানে 1 মাইনাস সামথিং, এটাকে একটা দশমিক মান আসবে না? দেখো তো এই পুরোটা কিন্তু একটা দশমিক মান আসবে, নিচের যেটা আছে বোঝাই যাচ্ছে, কথা বুঝছো? এটা একটা দশমিক মান আসবে। এখন টি নট ডিভাইডেড বাই দশমিক মান, তাহলে কি হয়ে যাবে? এটা বড় হয়ে যাবে না? টি হলো পর্যবেক্ষকের সাপেক্ষে সময়, থেকে বেশি হবে না বলছিলাম? যে বাইরে থেকে যে আসে ও দেখবে যে ও আস্তে আস্তে খাচ্ছে, সময় যাচ্ছে না, এরকম একটা অবস্থা, 15-20 মিনিট এইরকম দেখবে, কথা বুঝছো? এবার বাইরে আছে সে, তাহলে টি সমান সমান টি নট ডিভাইড বাই রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার, এটা মনে রাখলেই হবে। টি কি? টি হলো বাইরের পর্যবেক্ষকের সাপেক্ষে সময়। সাপেক্ষে সময়, এটাই কিন্তু আপেক্ষিক সময়। আর টি নট কি? টি নট হলো কাঠামোতে যে আছে, কাঠামোতে যে আছে তার সাপেক্ষে সময় বা প্রকৃত সময়। বা এটাকে বলা হচ্ছে প্রকৃত সময়। এইটা পুরা তোমার আধুনিক পদার্থবিজ্ঞানী, কিন্তু আমি বলছিলাম যে ভি এর মান হবে সি এর কাছাকাছি। না অঙ্ক তোলো, একটা অঙ্ক তোলো। একজন মহিলা 30 বছর বয়সে তার 10 বছরের একটি কন্যাকে রেখে, একজন মহিলা 30 বছর বয়সে তার 10 বছরের একটি কন্যাকে রেখে যেটা দেওয়া থাকবে সেটাই। একজন মহিলা 30 বছর বয়সে একটি 10 বছরের একটি কন্যাকে রেখে 0.98 সি, মানে বুঝছো তো কত, একবারে সি এর কাছাকাছি। 0.98 সি বেগে গতিশীল একটি মহাশূন্য যানে, 0.98 সি বেগে গতিশীল একটি মহাশূন্য যানে চড়ে 0.98 সি বেগে গতিশীল একটি মহাশূন্য যানে চড়ে মহাকাশ ভ্রমণে গেলেন। 0.98 সি বেগে গতিশীল একটি মহাশূন্য যানে চড়ে মহাকাশ ভ্রমণে গেলেন। পৃথিবীর হিসেবে তিনি 30 বছর, পৃথিবীর হিসেবে তিনি 30 বছর সময়, পৃথিবীর হিসেবে তিনি 30 বছর সময় মহাকাশে কাটিয়ে ফিরে এলেন। পৃথিবীর হিসেবে তিনি 30 বছর সময়
মহাকাশে কাটিয়ে ফিরে এলেন। ফেরার পর তাদের কার বয়স কত? ফেরার পর তাদের কার বয়স কত? তাহলে লেখো, এখানে কন্যা যে আছে ওর বয়স কত হবে 30 বছর পর? 10 ছিল আর 30, ওর কিন্তু 40 হবে, ওর পৃথিবীতেই ছিল। এর মায়েরটা সমস্যা হবে, বুঝছো? তাহলে লেখো মায়ের ক্ষেত্রে, মায়ের ক্ষেত্রে এখানে টি এবং টি নটটাই বোঝা হচ্ছে আসল। টি এবং টি নট বুঝতে পারলেই কাজ হয়ে যাবে। মায়ের ক্ষেত্রে সূত্র হলো টি সমান সমান টি নট ডিভাইড বাই √1 মাইনাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার। দেখি আমাকে বলো তো, এই যে 30 বছর দেওয়া আছে, এটা কিসের মান দেওয়া আছে? টি এর মান দেওয়া আছে না টি নটের মান দেওয়া আছে? 30 বছর ঘুরে আসছে, 10 বছর বয়সে, মানে হচ্ছে তোমার ওর কি করছে, তোমার 10 বছর একটা কন্যাকে রেখে 30 বছর বয়সে গেছে এবং 30 বছর ঘুরে আসছে। সেটা বলছে পৃথিবীর হিসেবে তো 30 বছর ঘুরে আসছে। তাহলে এটা কি টি এর মান না টি নটের মান বলো? আচ্ছা, ও ছিল মহাকাশ জানে, ও ছিল মহাকাশ জানে, এখন বলা হচ্ছে পৃথিবীর সাপেক্ষে ও 30 বছর ঘুরে আসছে। তাহলে এটা কি টি এর মান না টি নটের মান? এটা হলো টি এর মান। দেখো, ও ছিল মহাকাশ জানে, এখন ও যদি মাপতো, অর্থাৎ মহাকাশ যানের ভিতরে যদি কেউ মেপে দিত যে 20 বছর বা 25 বছর, সেইটা হতো টি নট। কাঠামো কি? মহাকাশ যান। আর মহাকাশ যানের ভিতরে ধরো ওই মহিলা ছিল আর তুমি ছিলা, তুমি বলে দিছো যে 20 বছর গেছে, তুমি বলছো যে 20 বছর গেছে। এখন কথা হলো 20 বছর গেলে তাহলে তুমি বুঝতেছো যে তুমি হচ্ছে ওর কাঠামোতে ছিলা, তার মানে তুমি কি প্রকৃত সময়টা বলবা না? কারণ তুমি তো জানো যে তুমি মহাকাশ জানে ছিলা, যেহেতু আর মহাকাশ জানে কত সময় গেছে এটা তো তুমি ঠিকই জানবা। বাট এখানে বলা হচ্ছে পৃথিবীর সাপেক্ষে, পৃথিবীতে যে আছে ও কি প্রকৃত সময় দেখবে? না, মহিলার বছর তো 30 বছর বয়সে গেছে, ওটা তো থাকলো। টাইম ডাইলেশনের আন্ডারে পড়বে কোনটা? যে ভ্রমণ করছে, যতটুকু সময় ভ্রমণ করছে সেইটা পড়বে হচ্ছে তোমার টাইম ডাইলেশনের সময়। যতটুকু সময় ও গতিশীল জানে ছিল সেইটা টাইম ডাইলেশনের আন্ডারে পড়বে। তাহলে সেটা কত সময়? 30 বছর না? সেটা হলো 30 বছর। এখন কথা হলো এটা টি টি না টি নট? এটা হলো টি। কারণ যদি এমন বলা হইতো যে মহাকাশযানের ভিতরে অন্য কেউ ছিল, সে ওই মহিলাকে বলছে যে আপনি 20 বছর ভ্রমণ করছেন, তাহলে সেটা হতো টি নট, বুঝছো? আর যত বাইরে থেকে বলা হয়েছে, অর্থাৎ এটা কি অন্য পর্যবেক্ষক বলছে না, অন্য পর্যবেক্ষক বলছে, তার মানে এটা হবে টি। টি এর মান হবে 30 বছর। টি নট বের করতে হবে, ও আসলেই কতটুকু ভ্রমণ করছে, ও আসলেই কত ভ্রমণ করছে, কত সময় ভ্রমণ করছে। দেখো টি নটের মান কত আসে। দেখো পৃথিবীর হিসেবে ওর বয়স হয়তো আসলে 60 বছর, মানে পৃথিবীর মানুষ মনে করবে যে ও 30 বছর পর আসলে এর বয়স 60 বছর হওয়ার কথা। বাট ও আমরা দেখবো যে ও আসলে কত বছর বয়সে ফেরে? 5.97 5.97 ইয়ার। অতএব পৃথিবীতে ফেরার পর মায়ের বয়স, ফেরার পর মায়ের বয়স সমান সমান কত বছর বয়সে গেছে? ও 30 বছর। আর ও প্রকৃতপক্ষে টি নট মানে কিন্তু বলছিলাম প্রকৃত, টি নট হলো প্রকৃত, প্রকৃতপক্ষে ও কত বছর ভ্রমণ করছে? 5.97 ইয়ার।
5.97 ইয়ার, তাহলে কত হয়ে যায় 35.97 বছর। তাহলে মায়ের বয়স হবে 30 বছর ঘুরে আসার পর মায়ের বয়স হবে হচ্ছে 35.97, আর মেয়ের বয়স হবে 40 বছর। আচ্ছা, মেয়ের বয়স হবে 10 + 30 ইয়ার সমান 40 বছর। এই জন্যই এই অধ্যায়ের প্রথম অংশকে আমি গাঁজাখুরি পার্ট বলছিলাম। বুঝছো? মেয়ে কি হয়ে গেছে, মায়ের থেকে বড় হয়ে গেছে। হ্যাঁ, এটা সম্ভব না, কারণ 0.98 বেগ সম্পন্ন কোনো যানবাহন তৈরি করাই সম্ভব না। 0.98 কি তোমার ধরো 0.2 0.3 হলেই তো তোমার হচ্ছে আগুন ধরে যাবে। যে ঘর্ষণ, বাতাসের যে ঘর্ষণ, এতেই আগুন ধরে যাবে। বুঝছো? ঠিক আছে, কেমিস্ট্রি বের করো, কেমিস্ট্রি বের করো। এগুলো কিন্তু মোটামুটি ইন্টারেস্টিং। বুঝছো? তাদের থেকে অ্যান্সার করাও খুব সহজ আর ইন্টারেস্টিংও। কোন পর্যন্ত হয়েছিল? ও আচ্ছা, এগুলো খালি দেখাইছিলাম, ডিগ্রি অ্যালকোহল এগুলো দেখাইছিলাম, তাই না? এগুলো দেখাইছিলাম। আচ্ছা, ঠিক আছে। দেখো, বন্ধন বিভাজন